Bismillahirrahmanirrahim. Dear students, I welcome you all joined with my virtual class. Hope you are well, safe and sound, especially during this COVID-19 pandemic situation. Hopefully, you will try to stay active and attentive throughout my whole session. পরিচিতি, আমি শেখ মোহাম্মদ ওয়াহিদুল হক, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা অফিসে একজন ঊর্ধ্বতন নির্বাহী বস তার সাবঅর্ডিনেটদের সাথে কোন একটা বিষয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন এবং এগুলোকে সবার মধ্যে কাজের মধ্যে কি কিছু একটা করতে চাচ্ছেন, বুঝিয়ে দিতে চাচ্ছেন সিকোয়েন্স এবং সবকিছু দায় দায়িত্ব থেকে শুরু করে সবকিছু বোঝানোর চেষ্টা করছেন। শিক্ষার্থীবৃন্দ, তাই তোমরা বুঝতে পারছো আমরা আজকে ব্যবস্থাপনার কোন বিষয়টি পড়াবো, যেটা সমন্বয় সাধনের সাথে সম্পৃক্ত আমরা বুঝতে পারছি। প্রথমে আমরা সমন্বয় সাধন বলতে কি বোঝায় সে সম্পর্কে আমরা আলাপ করব। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োজিত বিভিন্ন ব্যক্তি বিভাগের প্রচেষ্টাগুলিকে একসাথে সংযুক্ত সংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগ, শাখা প্রশাখা এবং এর সাথে নিয়োজিত বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে ঐক্য আনয়ন, ভারসাম্য আনয়ন একসাথে গঠিত করার বিভিন্ন প্রয়াস প্রচেষ্টাকে আমরা সমন্বয় হিসেবে অভিহিত করতে পারি। তাই সমন্বয় সাধনের সংজ্ঞা থেকে আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটুখানি আলোকপাত করার চেষ্টা করতে পারি যে সমন্বয় হচ্ছে দলীয় প্রচেষ্টা, ঐক্য ও শৃঙ্খলা বিধানের সাথে সম্পর্কযুক্ত। সব পর্যায়ের সহযোগিতার প্রয়োজন হলে সমন্বয় বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব মূলত শীর্ষ ও মধ্য পর্যায়ের নির্বাহীদের। প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্যের আলোকেই সকল বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করা হয়। সমন্বয় কাজের ব্যাপ্তি প্রতিষ্ঠানের সকল স্তর, বিভাগ ও দলের অধীনে নিয়োজিত ব্যক্তির প্রচেষ্টা পর্যন্ত ব্যাপৃত। এবার আসবো আমরা সমন্বয় সাধনের নীতি বা আদর্শ সম্পর্কে, প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন। প্রথমে আমরা প্রিন্সিপালস বলতে বা নীতি বলতে কি বুঝি। নীতি বলতে আমরা কতগুলো আদর্শকে বুঝি, কতগুলো সূত্র, কতগুলো পথ নির্দেশিকাকে আমরা বুঝে থাকি, যেগুলো অনুকরণ করে লক্ষ্য অর্জনের জন্য যাবতীয় কর্মকাণ্ডকে সঠিক পথে পরিচালিত করার কর্মপ্রয়াসকে বোঝানো হয়ে থাকে। আসলে সমন্বয় সাধনের নীতি হচ্ছে সমন্বয় সাধনের মাধ্যমে যে দলীয় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলোকে ধারাবাহিকভাবে সম্পাদনের প্রচেষ্টা বা প্রয়াসের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত। সমন্বয়ের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ, উদ্দেশ্য ঐক্য নীতি। উদ্দেশ্যের মধ্যে ঐক্য থাকতে হবে। শুরুতেই সমন্বয়ের নীতি, সমন্বয় শুরু থেকে চালিয়ে যেতে হবে প্রচেষ্টা। এবং আদর্শের ঐক্য নীতি, আদর্শের ঐক্য নীতি বলতে আমরা বুঝি যে অধীনস্থরা একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ নির্দেশ পাবে। একের অধিক যদি বসের কাছ থেকে আদেশ নির্দেশ পায় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং প্রকারান্তরে লক্ষ্য অর্জনে ব্যাহত হবে। নিরবচ্ছিন্নতার নীতি, সমন্বয়ের যে কাজগুলো আছে, সমন্বয়ের যে কর্ম প্রচেষ্টা আছে, এগুলো
ধারাবাহিকভাবে সম্পাদন করতে হবে, কোনো ধরনের এর মধ্যে ব্রেক থাকতে পারবে না। যে যে আমরা যে দলীয় প্রচেষ্টা আছে এগুলো বা এবং লক্ষ্যের দিকে আগানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, যে কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদন করতে হবে। দলীয় সমঝোতা নীতি, দলের প্রতিটি সদস্যের মধ্যে একটা হারমোনি থাকতে হবে, যে টিম স্পিরিট থাকতে হবে, এগুলো দিকে মনোযোগ দিতে হবে। প্রত্যক্ষ যোগাযোগের নীতি, যোগাযোগের নীতি এবং সমন্বয় সাধনের সাথে সম্পৃক্ত যেসব ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে যদি নিরবিচ্ছিন্ন প্রত্যক্ষ যোগাযোগ থাকে তাহলে সমন্বয়ের নীতিকে সঠিকভাবে অনুসরণ করা সম্ভব এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহজ হবে। ভারসাম্যের নীতি, প্রতিটি কাজ, প্রতিটি বিভাগের কাজ এবং এর সাথে যারা দায়িত্ব পালন করবেন সম্পৃক্ত জনগোষ্ঠী বা জনবল রয়েছে, এদের সাথে সবকিছুর মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, ঐক্য থাকতে হবে, তবেই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হবে। এবং নমনীয়তার নীতি, প্রতিটি কাজ সম্পাদনের জন্য এমনভাবে ভবিষ্যৎ এবং ঝুঁকি থাকতে পারে, ঝুঁকির সাথে যাতে সময়ে সময়ে যখন প্রয়োজন হয় নীতির রদবদলের প্রয়োজন হয়, কোনো কাজ যদি আমরা বা বদলের প্রয়োজন হয় তখন সেটা সাথে সাথে যাতে করা যায় সেই সুযোগ থাকতে হবে। এটা হচ্ছে নমনীয়তার। অনানুষ্ঠানিকতা সম্পর্কে নীতি, মাঝে মধ্যে আনুষ্ঠানিকতা হচ্ছে পাশাপাশি অনানুষ্ঠানিক যদি সম্পর্ক বিদ্যমান থাকে সেক্ষেত্রে লক্ষ্য অর্জনও সহজ হয়। কাজের সময় সুসংহত নীতি, যেসব কাজগুলো আমরা দলীয় লক্ষ্য অর্জনের জন্য সম্পাদন করব, যে সমন্বয়ের সাথে যেগুলো সম্পৃক্ত কাজগুলো আছে সেগুলো সঠিকভাবে করতে হবে, সুসংহত যাতে করতে, তাহলে আমাদের লক্ষ্য অর্জন সহজ হবে। কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত, আমরা একটা সমন্বয়কে যদি আমরা ইফেক্টিভ করতে চাই, মানে অর্থাৎ আমাদের যদি লক্ষ্যটা সঠিকভাবে অর্জন করতে চাই, সেক্ষেত্রে কিছু শর্ত আমাদেরকে আগে থেকে থাকতে হবে। এটা একটু পূর্ব শর্ত, যে সংগঠনটা সহজ হতে হবে, যে সহজ সরল সংগঠন, তারপর সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে, সমন্বিত পরিকল্পনা থাকতে হবে, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, সব বিভিন্ন বিভাগ, নিজেদের বিভিন্ন ব্যক্তি এবং কাজের মধ্যে যাতে সবসময় একটা যোগাযোগ ব্যবস্থা রক্ষা করতে হবে। যথার্থ সময় নিরূপণ একটা গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত সমন্বয়, এটা অর্থাৎ প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করতে হবে, সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, যে কখন শুরু করব, কখন শেষ করব, কোন কাজের পর কোন কাজ হবে, এগুলো আগে থেকে নির্ধারণ করতে হবে। এবং স্বতঃস্ফূর্ত সমন্বয়, সবার মধ্যে যে সমন্বয়ের কাজে স্বতঃস্ফূর্ত থাকতে হবে। এবং এই সমন্বয়ের কাজ সম্পাদনের সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস তার অধস্তনদের সাথে সার্বক্ষণিকভাবে এটা তত্ত্বাবধানের সাথে সম্পৃক্ত থাকতে হবে, মনিটরিং করতে হবে সার্বিক, তাহলে দলীয় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হবে। এরপর আমরা সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলাপ করব। সে সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। সমন্বয় ছাড়া কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এই জন্য সমন্বয়ের দলীয় লক্ষ্য অর্জনের জন্য খুবই অনস্বীকার্য একটা বিষয়।
সমন্বয়ের গুরুত্বকে আমরা কতগুলো বিষয়ের আলোকে আলাপ করার চেষ্টা করব, যে ভারসাম্যের সৃষ্টি করতে হবে এবং সব কাজের মধ্যে, সব ব্যক্তির মধ্যে, নিয়োজিত ব্যক্তির মধ্যে ভারসাম্য সৃষ্টি একটা গুরুত্বপূর্ণ দিক। এটা সমতা বিধান, দলীয় সংহতি স্থাপন, গতিশীলতা বৃদ্ধি, এটা স্থবিরতা থাকতে পারবে না, এটা 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 বিষয় একটা কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে সবার মধ্যে ডাইনামিজম বা গতিশীলতা আনতে হবে, তবেই দলীয় লক্ষ্য অর্জন সম্ভব এবং এটা লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মতানৈক্য দূরীকরণ, সবার মধ্যে কাজের মধ্যে এবং মতামতের মধ্যে যাতে ঐক্য সৃষ্টি করে, যে কোনো ধরনের দ্বন্দ্ব যাতে না থাকে, অনৈক্য যাতে না থাকে, সেটা নিঃসরণপূর্বক সবাই একীভূতভাবে কাজ করতে হবে এবং সমঝোতার মাধ্যমে কাজ করলেই দলীয় লক্ষ্য অর্জন সম্ভব হবে এবং এটা সমন্বয় সে আঙ্গিকে এর গুরুত্ব অপরিসীম। দক্ষতা বৃদ্ধি হচ্ছে যেসব সম্পদ আছে, লক্ষ্য অর্জনে যেসব সম্পদ ব্যবহার করা হবে ওগুলোর সঠিকভাবে এবং কাম্য উপায়ে এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কম ব্যয়ে, কম সময়ে, কম অপচয়ে যাতে আমরা কাজ করে লক্ষ্যের দিকে আমরা এগোতে পারি, সেটাই চেষ্টা করতে হবে। তবে এই ক্ষেত্রে সমন্বয়ের গুরুত্ব। মনোবল উন্নয়ন, সবার মধ্যে স্ট্রং একটা মরাল কারেজ থাকতে হবে, কাজ করার উদ্যমতা থাকতে হবে এবং মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে, তবেই এবং এটা লক্ষ্য অর্জনের জন্য অনেক সহজ। ব্যয় হ্রাস ও মুনাফা বৃদ্ধি, আমরা ইতিপূর্বে বলেছি যে এই যে দক্ষতার কথা বলেছি, এখানে আমরা স্পেসিফিককে বললাম যে ব্যয় হ্রাস, মুনাফা বৃদ্ধির জন্য বৃদ্ধিতে সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। সঠিক যদি সমন্বয় থাকে সবার মধ্যে, সবার কাজের মধ্যে, বিভাগের মধ্যে, তাহলে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে ব্যয় হ্রাস সম্ভব করা যাবে এবং মুনাফা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করা সম্ভব। উত্তম কর্মপরিবেশ সৃষ্টি তো সমন্বয়ের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা এতক্ষণ যে সমন্বয়ের গুরুত্ব সম্পর্কে কথা বলেছি, তো এবার আসে আমরা পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করব, এগুলো কনসাল্ট করার চেষ্টা করব, এবং কোথাও যদি আমাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে, যে কোনো সময় শেয়ার করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলো চেষ্টা করব মোটামুটি, তোমাদের কোনো ডিফিকাল্টিস থাকলে সেগুলো ওকে করার জন্য, নিরসন করার আমরা চেষ্টা করব। তো প্রথমে আমরা দু একটা বিষয় নিয়ে একটু কথা বলতে পারি। নৈর্ব্যক্তিকের প্রশ্নে যেমন ব্যবস্থাপনা প্রক্রিয়ার নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজকে কি বলে? সমন্বয় বলে। বিভিন্ন নৈর্ব্যক্তিক অংশে একটা প্রশ্ন আমরা আলাপ করতে পারি, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গঠিত ও বা সেতু বন্ধন কাজ করার কাজকে কি বলে? আমরা এটাকে সমন্বয় বলে। এরপর ব্যবস্থাপনা কোন কাজটির প্রতিষ্ঠানের মতানৈক্য দূর করতে সাহায্য করে? পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। তাহলে আমরা সমন্বয় সাধনকে, এটা হচ্ছে সঠিক উত্তর। কর্মীর কাজের ছন্দ পতন রোধ করতে পারে কোনটি? তার মানে ধারাবাহিক ছন্দ পতন মানে হচ্ছে ধারাবাহিকতা নষ্ট হওয়া, সেটা নষ্ট যাতে না হয় সেটা রোধ করতে পারে কোনটি? পরিকল্পনা, সংগঠন, সমন্বয় সাধন,
প্রেষণা। তার সঠিক উত্তর হচ্ছে সমন্বয় সাধন। আরেকটি প্রশ্ন আমরা আলাপ করছি যে স্বতঃস্ফূর্ত সংযোজন করা হয় কোনটির মাধ্যমে? সংগঠন, নিয়ন্ত্রণ, প্রেষণা ও সমন্বয়। সঠিক উত্তর হচ্ছে সমন্বয়। এর সমন্বয়ের নীতির ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফ্রেডারিক উইনস্টন টেলর, হেনরি ফেল, মেরি পার্কার ফলেট, এলটন ম্যাও। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ফ্রেডারিক উইনস্লো টেলর। এরপর একটা প্রশ্ন আসছে, কার্যকর সমন্বয়ের মুখ্য পূর্বশর্ত কোনটি? উত্তম কার্য পরিবেশ, সমন্বিত উদ্দেশ্য পরিকল্পনা, উপকরণাদির কার্যকর যোগান এবং কার্যকর তত্ত্বাবধানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে সমন্বিত উদ্দেশ্য ও পরিকল্পনা। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলাপ করতে পারি, সেটা হচ্ছে নিচে কোনটি সমন্বয় অর্জনে বাধা সৃষ্টি করতে পারে? দ্বৈত অধীনতা, দক্ষতা, ধারাবাহিকতা। সমন্বয় অর্জনে বাধা সৃষ্টি করতে দ্বৈত অধীনতা, কারণ দ্বৈত অধীনতা আমরা আগে বলেছি যে বস একের অধিক যদি বস হয় তাহলে অধস্তন কর্মীরা কার কথা শুনবে, এই জন্য এটা সমন্বয়ের অর্জনে বাধা সৃষ্টি করতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্বৈত অধীনতা। তাহলে আমরা সৃজনশীলের ক্ষেত্রে যে চারটি অংশ আছে, একটি হচ্ছে জ্ঞানের অংশ 1 নম্বর, অনুধাবন 2, প্রয়োগ 3 নম্বর এবং উচ্চতর দক্ষতা হচ্ছে 4 নম্বর। তাহলে আমি প্রথমেই জ্ঞানের বা অনুধাবনের প্রশ্ন নিয়ে একটু আলাপ করি। যে এখানে আসতে পারে যে পরীক্ষায় জ্ঞান অনুধাবন থেকে আসতে পারে, যেমন স্বতঃস্ফূর্ত সংযোজন বা সমন্বয় কি? প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগের কাজে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে একই সাথে অন্যের সমন্বয় সাধনের রীতি গড়ে উঠলে তাকে স্বতঃস্ফূর্ত সংযোজন বলে। যেমন আরেকটি প্রশ্ন এভাবে হতে পারে যে সমন্বয়ের পূর্ব শর্ত কি? আমরা এটা উত্তর ভেবে দিতে পারি, যে শর্ত আগে থেকে বহাল থাকলে কার্য সম্পাদন সহজতর হয় তাকে ওই কার্য সম্পাদনের সহায়ক বা পূর্ব শর্ত হিসেবে আমরা অভিহিত করতে পারি। এরপর সমন্বয় কমিটি কি? বিভিন্ন বিভাগের কাজে সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক নিয়মে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক কতিপয় ব্যক্তির উপর সমন্বয়ের দায়িত্ব অর্পণ করা হলে ব্যক্তিবর্গের সমষ্টিকে সমন্বয় কমিটি হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। এরপর আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার ক্ষেত্রে সমন্বয় অপরিহার্য কেন? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলীকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলা হয়। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগ পাশাপাশি থেকে কাজ করে, সমন্বিতভাবে তারা কার্যক্রম পরিচালনা না করলে কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং বিক্রয় ব্যবস্থাপক কাঙ্ক্ষিত পরিমাণ বিক্রয় করতে পারছে না। এখন উৎপাদন ব্যবস্থাপক যদি উৎপাদন ব্যাপকভাবে করতেই থাকে তবে সমস্যা বাড়বে। তাই দলীয় প্রচেষ্টা অব্যাহত রাখতে ব্যবস্থাপনায় সমন্বয়
অনস্বীকার্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটা প্রশ্ন এসেছে যে মনোবল উন্নয়নে সমন্বয় কেন গুরুত্বপূর্ণ? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি বিভাগের প্রচেষ্টাবলীকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। মনোবল হলো প্রতিষ্ঠান বা কাজের প্রতি কর্মীদের মানসিক কর্মশক্তি ও উদ্দীপনা। এই মনোবল প্রতিষ্ঠানের নিয়ম নীতি, শৃঙ্খলা, সুযোগ সুবিধা, পারস্পরিক সম্পর্ক ইত্যাদির উপর নির্ভর করে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পারস্পরিক সম্পর্ক সমন্বয়ের উপর নির্ভরশীল। সমন্বয়হীনতা বিশৃঙ্খলার জন্ম দেয়। প্রতিষ্ঠান শৃঙ্খলা ও পারস্পরিক সম্পর্ক সমন্বয়ের উপর নির্ভরশীল, যা পারস্পরিক সম্পর্ক ও কর্মী মনোবলে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই কার্যকর সমন্বয়ে মনোবল উন্নয়ন অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা প্রশ্ন এসছে ভেবে, দলীয় সমঝোতার নীতি কিভাবে সমন্বয়কে সহায়তা করে? প্রতিটা ব্যক্তি, দল, উপদল, বিভাগ, উপবিভাগ যার যার মতো না চলে দলীয় সমঝোতা অনুযায়ী বা মিলেমিশে চলার নীতিকে দলীয় সমঝোতার নীতি বলে। সমন্বয়ের ক্ষেত্রে দলীয় সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল উপদলের প্রতিটা সদস্য যদি উপলব্ধি করতে পারে যে কোনো একক ব্যক্তি বা দলের পক্ষে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব নয়, সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে তা অর্জন সম্ভব, তবে সবাই সম্মিলিত প্রয়াসে লিপ্ত হয়। অর্থাৎ এরূপ নীতি সমন্বয়ে সহায়তা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে সবাই অনেক ধৈর্য ও মনোযোগ সহকারে আমার অনলাইন ক্লাসটা যুক্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিরাপদে থাকবে, ভালো থাকবে। আজকের মতো আমরা আমাদের কার্যক্রম এবং অনলাইন শ্রেণী কার্যক্রম এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।